নমস্কার সকলকে। বাঙালির শেয়ার বাজার ফান্ডামেন্টাল অ্যানালিসিস এই যে ইউটিউব চ্যানেল, আপনাদের সকলকে স্বাগত। আপনারা জানেন যে এই ইউটিউব চ্যানেলে শেয়ার বাজার রিলেটেড ফান্ডামেন্টাল অ্যানালিসিস দেওয়া হয়, যেটা সম্পূর্ণ এডুকেশন পারপাসে। আপনারা অতীতে একাধিক ভিডিও দেখেছেন। আশা করি অনেক ফলোয়ার রয়েছেন যারা আমাকে পার্সোনালি জিজ্ঞেস করেছেন বিভিন্ন বিষয়ে। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, তো সম্পূর্ণ শিক্ষামূলক উদ্দেশ্যে আপনারা ভিডিওটি দেখতে পারেন এবং শেখার চেষ্টা করতে পারেন। আজকে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে বুল মার্কেট। আমরা কি আদেও বুল মার্কেটে প্রবেশ করতে চলেছি? বাজার কি সত্যি সত্যি বটম ফরমেশন করেছে? সেই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। আপনারা খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও আজ দেখতে চলেছেন এবং ভিডিওটি খুব ছোটোর মধ্যে আজ কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশান দিয়েই এগিয়ে নিয়ে যাব এবং শেষ করব। আপনারা সবার প্রথমে নিফটির চার্ট দেখতে পাচ্ছেন। আপনারা জানেন যে আমি যে কোনো ভিডিওতেই শুরুতে নিফটিকে নিয়ে আলোচনা করি। দীর্ঘ যে লম্বা 1-1.5 বছর এই যে আমি মার্কিং করেছি যে 27শে সেপ্টেম্বর 2024 এই জায়গা, অর্থাৎ এই জায়গা যখন অতীতে আমরা বুল মার্কেট শেষ করে বেয়ার মার্কেটে প্রবেশ করেছি, তো তখন কি দেখতে পেয়েছি? লাগাতার মার্কেটের একটা কারেকশন, লাগাতার কারেকশন, এবং 3-4 মাসের মাথায় মার্কেট একটা বটম ক্রিয়েট করেছে। কোথায় ক্রিয়েট করেছে? ঠিক এরকম জায়গাতে একটা বটম ক্রিয়েট করেছে, অ্যাপ্রক্সিমেট 22,000-এর আশেপাশে। তারপর থেকে মার্কেট ধীরে 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 রিকভারি শুরু করেছে। ঠিক এই জায়গা থেকে এই পর্যন্ত একটা শার্প রিকভারি আমরা মার্কেটে দেখতে পেয়েছি। রিকভারি করার মূল কারণ, মার্কেট যতটা ডিসকাউন্টেড প্রাইসে যাওয়ার কথা ছিল বেয়ার মার্কেটে, অটোমেটিক্যালি সেই ডিসকাউন্টেড প্রাইসে গেছে। এবং মনে রাখবেন, আমি সব সময় যে কথাটা আমি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে বিভিন্ন জনকে বলে থাকি যে মার্কেট দুটি কন্ডিশনে সবসময় উপরে যায়। এক হচ্ছে মার্কেটের ভ্যালুয়েশন ঠিক হওয়া, এবং দ্বিতীয়ত হচ্ছে যে কর্পোরেট যে আর্নিং, অর্থাৎ কোম্পানির রেজাল্টগুলো ভালো হওয়া। তো মার্কেট যখন বেয়ার মার্কেটের শুরুতেই 26,277 অর্থাৎ এই লেভেল থেকে যখন একটা কারেকশান করতে করতে অ্যাপ্রক্সিমেট 22,000 যে বটম ক্রিয়েট করেছিল, প্লাস মাইনাস 22,000-এ যে বটম ক্রিয়েট করেছিল, সেইখানে খুব আকর্ষণীয় ভ্যালুয়েশন তৈরি হয়েছিল মার্কেটে নিফটিতে, এবং সেখান থেকে একটা আমরা শার্প রিকভারি দেখতে পেয়েছি। তারপরে দীর্ঘ একটা লম্বা সময় আমরা কি দেখতে পাচ্ছি? যে না, মার্কেট একটা টাইম কারেকশন ফেজের মধ্যে দিয়ে যাচ্ছে। এখানে কি হয়? টাইম অ্যাডজাস্টমেন্ট হতে থাকে। আমি অতীতের প্রত্যেক ভিডিওতে বলেছি। যাই হোক, আজকে নিফটির এই টাইম কারেকশান, প্রাইস কারেকশান বিষয়টি নিয়ে খুব বিস্তারিত আলোচনা করব না। মূল যেটা আজকে দেখানোর সেটা হচ্ছে নিফটি স্মল ক্যাপ 250। আপনারা জানেন যে আমরা যে সমস্ত স্টক নিয়ে আলোচনা করি বা প্রিমিয়াম গ্রুপে যে সমস্ত স্টককে আমরা টার্গেট করি বা কিছু শেখার চেষ্টা করি সেগুলো থেকে, সেখানে ম্যাক্সিমাম স্টক আমাদের থেকে থাকে স্মল ক্যাপ সেক্টর থেকে। স্মল ক্যাপ 250 সেক্টর, স্মল ক্যাপ 250 যে ইন্ডেক্স, সেখানে আমরা কি দেখতে পাচ্ছি? যে বুল মার্কেটে গত বছর যখন সেপ্টেম্বরের শেষ দিকে, অর্থাৎ এই জায়গাটায় করে যখন মার্কেট তার সর্বোচ্চ অবস্থানে গেছিল, সেইখানে যাওয়ার পর থেকে লাগাতার মার্কেটে একটা ক্র্যাশ এসেছে, লাগাতার ক্র্যাশ এসেছে, এবং সেটা খুবই ভয়ঙ্কর ছিল। মনে রাখবেন, স্মল ক্যাপ এমন একটি ইন্ডেক্স যার কারেকশন খুব তাড়াতাড়ি হয় এবং যার রিকভারি ভীষণ তাড়াতাড়ি হয়। এবং স্মল ক্যাপ সেক্টরে যে সমস্ত স্টক রয়েছে, যদি সেই সব স্টকের গ্রোথ স্টোরি খুব ভালো হয় এবং কর্পোরেট আর্নিং যদি সব ঠিকঠাক থাকে, তাহলে একটা ম্যাসিভ রিটার্ন সেই সমস্ত স্টক থেকে পাওয়া যায়।
আমরা তারপরে কি দেখেছি যে একটি বটম ক্রিয়েট হয়েছে, বটম ক্রিয়েট হওয়ার পরে একটা শার্প রিকভারি। এই যে পিরিয়ডটা যেখানে শার্প রিকভারি পেয়েছে, একাধিক ভালো ভালো স্টক যেখানে এক্সেপশনাল রিটার্ন দিয়েছে। খুব শর্ট পিরিয়ডের মধ্যেও এমন স্টক আছে যেগুলো ডবল রিটার্ন দিয়েছে। তারপর থেকে আমরা কি দেখতে পাচ্ছি যে না, রিকভারি হলেও একটা দীর্ঘ সময় আবার একটা লোয়ার লো ফরমেশন তৈরি করেছে, এই লোয়ার লো ফরমেশনে কি হয়েছে, একটা ম্যাক্সিমাম যখন বটম ক্রিয়েটের জায়গা তৈরি হয়, মনে রাখতে হবে লোয়ার লো ফরমেশন যখনই তৈরি হবে লাগাতার, একটা প্রাইস কারেকশন হওয়ার পরে যখন টাইম কারেকশন শুরু হয় এবং টাইম কারেকশন ফেজে যখন কন্টিনিউ কোনো ইন্ডেক্সের লোয়ার লো ফরমেশন তৈরি হবে, বিভিন্ন পার্ট থাকে, তার মধ্যে এটা একটি লোয়ার লো ফরমেশন যখন তৈরি হবে তখন আপনাদের বুঝে নিতে হবে যে সেই ইন্ডেক্স, অর্থাৎ সেটা স্মল ক্যাপ হতে পারে, মিড ক্যাপ হতে পারে বা নিফটি হতে পারে, এই পার্টিকুলার পয়েন্টে দাঁড়িয়ে আমরা ধরে নিতেই পারি যে এটি বটম ক্রিয়েটের কাছাকাছি অথবা প্রায় বটম ক্রিয়েট করতে চলেছে। এই মুহূর্তে স্মল ক্যাপ ইন্ডেক্স যেই জায়গাতে দাঁড়িয়ে আছে, আমার বিশ্বাস যে স্মল ক্যাপ ইন্ডেক্স তার বটম তৈরির জায়গাতে অলরেডি পৌঁছে গেছে। অর্থাৎ এই জায়গাতে স্মল ক্যাপ যে 250, যে 250টি খুব ভালো স্টক এর মধ্যে রয়েছে, যদি আমরা ধীরে ধীরে অ্যাকুমুলেট করতে পারি তাহলে নিশ্চিতভাবে একটা ভালো রিটার্ন আমরা আশা করতেই পারি। শুধু তাই নয়, অতীতের বুল রানেও আমরা যখন কাজ করেছি একাধিক স্মল ক্যাপ এবং মিড ক্যাপের স্টকে আমরা খুব ভালো রিটার্ন বের করতে পেরেছি, শুধুমাত্র ফান্ডামেন্টাল ডেটা অ্যানালিসিসের ভিত্তিতেই। আমরা যে নিফটির চার্টকে অ্যানালিসিস করে থাকি, আপনারা দেখবেন এই যে নিফটি আজ এরকম জায়গাতে দাঁড়িয়ে আছে, কখনো উঠছে, তার টপ লাইনকে টাচ করছে, আবার কখনো নেমে আসছে, কপ লাইনকে টাচ করছে, আবার কখনো নেমে আসছে। এই যে প্রক্রিয়াটা চলছে একটা দীর্ঘ সময় ধরে, এই যে প্রক্রিয়াটা চলছে, এখানে স্পেসিফিক কিছু স্টক যেগুলো, যেমন এইচডিএফসি ব্যাংক, রিলায়েন্সের মতো কিছু স্টক যেগুলো বড় বড় স্টক আছে, তারা কমপ্লিটলি নিফটিকে ওপরে ধরে রাখার চেষ্টা করছে। ডিআইআইদের হাতে প্রচুর পয়সা আছে, অর্থাৎ আমরা ছোটোভাবে যদি বোঝার চেষ্টা করি, কমপ্লিটলি নিফটির ইন্ডেক্স একটা ম্যানুপুলেশন চলছে। নিফটিকে দেখে যদি আমরা ওভারঅল বিচার করার চেষ্টা করি তাহলে হয়তো আপনার অ্যানালিসিসে অতটা পারফেকশন নাও আসতে পারে এই মুহূর্তে, কেননা আমরা প্রতিদিন দেখছি হয় রিলায়েন্স নয় এইচডিএফসি বাজারকে সাপোর্ট দিয়ে নিফটিকে ওপরে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। কিন্তু বিষয়টি বুঝতে হবে যে স্মল ক্যাপ সেক্টরে যখন লাগাতার লোয়ার লো ফরমেশন তৈরি হচ্ছে, আপনারা দেখতেই পারেন বাজার যখন এই জায়গায় পৌঁছায় ঠিক আবার বাজারকে এখানে নামিয়ে নেওয়া হয়েছে, আবার কিছুটা কারেকশন, আবার বাজারকে এখানে নামিয়ে নেওয়া হয়েছে, আবার কিছুটা কারেকশন, আবার নামিয়ে নেওয়া হয়েছে। আপনাদের আশা করি মনে আছে, আমি যখন 26,000 ঠিক এই লেভেলটা, অর্থাৎ এই লেভেলকে যখন টাচ করছে, নিফটি যখন এই লেভেলকে টাচ করছে, তখন আমি একটি কথা বলেছিলাম, সেটা হচ্ছে যে মার্কেট পুনরায় ওভার ভ্যালুয়েশন জোনে চলে যাচ্ছে, অর্থাৎ মার্কেটের একটা কারেকশান প্রয়োজন। এবং কারেকশান যখন প্রয়োজন, তাহলে কি কতটা কারেকশান প্রয়োজন, আমি সেটাকে টার্গেট করেছিলাম যে অ্যাপ্রক্সিমেট যদি নিফটি 24,000-এর কাছাকাছিতে নেমে আসে তাহলে হয়তো মার্কেটে একটা স্টেবল এবং অ্যাট্রাকটিভ ভ্যালুয়েশন তৈরি হবে এবং এই যে লাগাতার এফআইআইরা ভারতীয় বাজার থেকে পয়সা বের করে নিয়ে যাচ্ছে, তাদের ইনফ্লো বা তাদের আবার রিটার্নিং টু দ্য ইন্ডিয়ান মার্কেট, এটা আমরা দেখতে পারবো ধীরে ধীরে। সুতরাং নিফটিকে ধরে যদি পুরো মার্কেটের বিচার করা যায় তাহলে সেটা কিন্তু পুরোপুরি পারফেকশন আসবে না, সাথে সাথে আপনাদেরকে স্মল ক্যাপ এবং মিড ক্যাপ ইন্ডেক্সের চার্টও দেখতে হবে। আপনারা মনে রাখবেন যে এই যে মিড ক্যাপ নিফটি 100 যেটা আপনাদের দেখাচ্ছি, মিড ক্যাপ নিফটি 100-এ আমরা কি দেখতে পাচ্ছি যে লাগাতার একটা
কনসলিডেশন চলছে এই জায়গাতে। মার্কেট বারবার এটিএইচকে টাচ করছে। এটিএইচ বলতে অল টাইম হাইকে আমি বোঝাচ্ছি। মার্কেট যখন বারবার ওপরে ওঠার চেষ্টা করছে তখন কোনো না কোনোভাবে মার্কেটকে পুনরায় নিচে নামিয়ে নেওয়া হচ্ছে। মানে যখন নিফটিতে একটা ম্যানিপুলেশন চলছে, নিফটি মিড ক্যাপ 100-এ কী দেখতে পাচ্ছি, যে বারবার ওপরে যাওয়ার চেষ্টা করলো, আলটিমেট একটা কনসলিডেশন ফেজ এখানে কিন্তু তৈরি হচ্ছে। এবং আপনারা যদি ফলো করে দেখেন এই প্রক্রিয়া প্রায় দীর্ঘ 6 থেকে 7 মাস চলছে। 6 থেকে 7 মাস। আমরা এর মধ্যে কি দেখতে পেয়েছি? আমরা এর মধ্যে দেখতে পেয়েছি ভারতীয় বাজারের বাজেট। আমরা এর মধ্যে কি দেখতে পেয়েছি? ট্রেড ডিল। আমরা এর মধ্যে কি দেখতে পেয়েছি? আমরা এর মধ্যে দেখতে পেয়েছি যে বাজারে যখন ফেডের রেট কাট হয় বা আমাদের আরবিআইয়ের রেপো রেট চেঞ্জ বা আনচেঞ্জড হয়, এই যে বড় বড় ইভেন্টগুলো, আমি একাধিকবার যেটা বোঝানোর চেষ্টা করি যে এই সব বড় বড় ইভেন্টের কোনো ডাইরেক্ট এফেক্ট মার্কেটে নেই। অনেকেই হয়তো এখন বুঝতে শিখেছেন বা আমাকে যারাই ফলো করেন, আপনাদের ধন্যবাদ যে আপনারা আমার চ্যানেল ফলো করেন বা কিছু শেখার চেষ্টা করেন। একাধিক লোক আছে যারা আমাকে ব্যক্তিগতভাবে ফোন করে মেসেজ করে জানার আরও শেখার চেষ্টা করেন। আমি তাদের উদ্দেশ্যেই বলছি, মনে রাখবেন বাজারকে যারাই ভুল পথে পরিচালনা অথবা আপনাদেরকে গাইড করার চেষ্টা করবে না কেন, আপনারা তাদের কথায় কান দেবেন না। মনে রাখবেন বাজার সবসময় তার নিজস্ব সাইকেলে চলে। বুল ফেজ, বেয়ার ফেজ, বুল ফেজ, বেয়ার ফেজ, এই চক্রকে, এই বাজার চক্রকে যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনি খুব ভালোভাবে রিটার্ন বের করতে পারবেন এবং নিজের পয়সাকে সেফ রাখতে পারবেন। স্পেশালি কোন সময় মার্কেটে ক্যাশ ইনফ্লো করানো দরকার, কোন সময় আউটফ্লো করানো দরকার, ক্যাশকে কিভাবে রোটেশন করবেন, অর্থাৎ ফান্ডকে কিভাবে রোটেশন করবেন, এই জিনিসগুলো যখন আপনি বুঝে যাবেন বাজার থেকে খুব ভালো রিটার্নের একটা জায়গা তৈরি হবে। দেখুন মিড ক্যাপ আজ যেই জায়গাতে দাঁড়িয়ে আছে সেই জায়গাতে দাঁড়িয়ে আমি আপনাদের এটা বলতে পারি যে মিড ক্যাপ ইন্ডেক্সে এবং নিফটিতে কিন্তু এখনও কারেকশান আসা বাকি রয়েছে। এখনও কিন্তু কারেকশান আসা বাকি রয়েছে। এটা আমার ব্যক্তিগত মতামত। কেন বলছি সেই কথা? কারণ হচ্ছে এই যে কনসলিডেশন ফেজ তৈরি হয়েছে, আমি ঠিক কিছুক্ষণ আগে যখন এটাকে দেখাচ্ছিলাম যে লোয়ার লো ফরমেশন তৈরি করছে বাজার, কিন্তু এই ক্ষেত্রে যদি আমরা দেখি, এই ক্ষেত্রে কিন্তু লোয়ার লো ফরমেশনের কোনো জায়গা নেই। এখানে কি দেখতে পাচ্ছি? এখানে বাজারকে কিছুটা নামালে পুনরায় আবার অ্যাগ্রেসিভলি তুলে ফেলা হচ্ছে। মানে ভ্যালুয়েশন সেট আপ এখানে ঠিকঠাক মতো হচ্ছে না। কিন্তু আমি যেটা মনে করি যে স্মল ক্যাপ ইন্ডেক্সে আশা করা যায় যে আমরা বটম তৈরি করতে পারছি অথবা বটমের খুবই কাছাকাছি আছি। সুতরাং স্মল ক্যাপ ইন্ডেক্সের যে স্মল ক্যাপ 250-র মধ্যে যে সব ভালো ভালো স্টকগুলো রয়েছে সেখানে আমরা ধীরে ধীরে এবার যদি ইনভেস্ট করতে পারি বুঝে, তাহলে একটা প্রিমিয়াম রিটার্ন আমরা আগামী দিনে আশা করতে পারি। সুতরাং নিফটি এবং যে মিড ক্যাপ 100 রয়েছে, আশা করা যায় এই ইন্ডেক্স দুটো এখনও কিছুটা কারেকশান হলেও হতে পারে। আমি যেই কথাটা বারবার বলে আসি এবং আজকের যে মেন টপিকের যে ফ্রেমটা, যে বুল মার্কেট, দেখুন বুল মার্কেট কবে শুরু হতে পারে। প্রথম কথা হচ্ছে বুল মার্কেট শুরু হওয়ার জন্য একটা ভালো লিকুইডিটির প্রয়োজন এবং একটা ভালো বাজারের ভ্যালুয়েশনের প্রয়োজন। সুতরাং আপনাকে হয় ভ্যালুয়েশন অথবা যে কোম্পানির রেজাল্ট রয়েছে সেগুলোকে খুব ভালো হতে হবে। আমি আপনাদেরকে কিছুক্ষণ পরে দেখাবো যে আজ বাজার কি কন্ডিশনে, কি ভ্যালুয়েশনে দাঁড়িয়ে আছে এবং বুল মার্কেট কবে শুরু হতে পারে। দেখুন আমার যা অনুমান এবং অ্যানালিসিসের উপর ভিত্তি করে আমি আপনাদের বলতে পারি যে আজ আমরা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে দাঁড়িয়ে আছি। আমি অতীতে অন্তত 6 মাস আগে বলেছিলাম যে বুল মার্কেট শুরু হবে তখনই যখন আমরা দ্বিতীয় ত্রৈমাসিক রেজাল্ট খারাপ করেছিলাম বা প্রথম ত্রৈমাসিক রেজাল্ট খারাপ করেছিলাম। আমাদেরকে পরের কোয়ার্টারের জন্য অপেক্ষা করতেই হতো এবং ইভেন্ট যে বড় বড় ইভেন্টগুলো রয়েছে সেগুলো যদি সব পজিটিভ আসে
ধীরে ধীরে কোল্যাটারালি আমরা কিন্তু বুল মার্কেটের মধ্যে প্রবেশ করব। আশা করা যায় ফেডের রেট কাট আমরা দেখতে পেরেছি। এছাড়াও ভারতীয় বাজারে যখন রেপো রেট কাট হয়েছে, যদিও প্রিভিয়াস রিসেন্ট যেটা হলো সেটাতে আনচেঞ্জ ছিল, এর আগে যেটা হয়েছিল ডিসেম্বরে সেটাতে রেপো রেট কাট আমরা পেয়েছি। যদিও ভারতীয় বাজারে যে বাজেট এবারে এসেছে, বাজেট যে একেবারেই সাপোর্টিভ হয়েছে বাজারের জন্য এমনটাও নয়, কিছুটা নেগেটিভ থাকলেও ভারতীয় বাজার এই মুহূর্তে যে জায়গাতে দাঁড়িয়ে আছে আমরা এটা অনুমান করতেই পারি যে এই তৃতীয় ত্রৈমাসিক রেজাল্ট আর কিছুদিনের মধ্যেই শেষ হবে, এবং শেষ হলে আগামী 1 থেকে 1.5 মাস, অর্থাৎ অতীতে আমি যেটা বলেছিলাম যে জানুয়ারি ফেব্রুয়ারি ±15 ডেজ, মানে হচ্ছে অ্যাপ্রক্সিমেট মার্চের দ্বিতীয় সপ্তাহ যেতে পারে হয়তো। আর এটা আমার টার্গেট ছিল অতীতে, এইগুলোর উপর ভিত্তি করে আজ যে জায়গাতে দাঁড়িয়ে আছি সেইখান থেকে আমার ধারণা যে বুল মার্কেট ভারতীয় বাজারে আগামী 1 থেকে 1.5 মাসের মধ্যে হয়তো চালু হলেও হতে পারে। ঠিক আছে, তো সুতরাং আমাদের সেগুলোকে মাথায় রাখতে হবে। আপনারা মনে রাখবেন যে স্মল ক্যাপ 250 যে চার্ট আছে সেটা আমরা ধরে নিতেই পারি যে প্রায় বটম তৈরি করেছে, এবং এইখান থেকে যদি অ্যাকুমুলেশন করা যায় একটা লম্বা রেসের জন্য আমরা তৈরি হতে পারি, যেটাতে আমরা একটা এক্সেপশনাল রিটার্ন আমরা হয়তো দেখতে পারবো। আপনাদেরকে আরেকটি বিষয় আমি একটু দেখানোর চেষ্টা করি। এটা আমরা কি দেখতে পাচ্ছি যে ইন 2020's growth has slowed further and is now still in 8 to 10% রেঞ্জ। শুধু ফাইন্যান্সিয়াল ইয়ারগুলো ফলো করুন। যদি আমরা এটাকে বাদ দিই, কোভিড স্পেশাল পিরিয়ডকে যদি বাদ দিই এবং তারপরেরটাকে যদি বাদ দিই, কেন বাদ দেওয়ার কথা বলছি? প্রথম কথা হচ্ছে যে কোভিডে যে মার্কেট পড়েছিল সেটা ছিল একদম মানে অজানা, এবং সেটাতে আমরা কি দেখতে পেয়েছি? একটা নেগেটিভ রিটার্ন। ঠিক আছে, নর্মাল জিডিপি গ্রোথের একটা নেগেটিভ রিটার্ন। যেহেতু মার্কেট এতটা পড়েছিল এবং জিডিপি স্লোডাউন হয়েছিল, সেইখানে দাঁড়িয়ে কি হয়েছে? সেইখানে দাঁড়িয়ে একটা পরের বার যখন রিকভারি হয়েছে সেটা ম্যাসিভ রিকভারি আসবে, এটা ধরাই যায়। আমরা যদি বুল রানকে টার্গেট করি, অর্থাৎ 2023 2024 এবং তার সঙ্গে যদি আমরা 2025কে ট্যালি করি, তাহলে একটা জিনিস আপনাদেরকে মাথায় রাখতে হবে। এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা এবং ধারণা থেকে আমি আপনাদেরকে বলতে চাই। মনে রাখবেন, যখনই ভারতীয় বাজারে বুল মার্কেট হবে তখন ডাবল ডিজিট নর্মাল জিডিপি গ্রোথ থাকবে। ডাবল ডিজিট নর্মাল জিডিপি গ্রোথ। এই নর্মাল জিডিপি গ্রোথটা কিভাবে আসে? নর্মাল জিডিপি গ্রোথ তখন আসবে যখন ইনফ্লেশন প্লাস জিডিপি গ্রোথ একসঙ্গে মিলে যাবে। এখানে কি হয়েছিল? ইনফ্লেশন প্লাস জিডিপি গ্রোথ একসাথে ছিল। এখানে কি হয়েছিল? ইনফ্লেশন প্লাস জিডিপি গ্রোথ একসঙ্গে ছিল। আপনারা আবার ভালো করে বুঝুন, 2023 2024 আমি বুল মার্কেট টার্গেট করছি, যেখানে জিডিপি গ্রোথ সাপোজ যাই ছিল প্লাস ইনফ্লেশন 4 ধরুন 5 ধরুন হোয়াট এভার, কিন্তু আমাদের সরকারের তরফ থেকে এবারে কি দেখানো হয়েছে? জিডিপি গ্রোথ মাত্র 1%। জিডিপি গ্রোথ কত দেখানো হয়েছে? মাত্র 1%। সরি, জিডিপি গ্রোথ নয়, এটা ইনফ্লেশন দেখানো হয়েছে মাত্র 1%। সুতরাং জিডিপি গ্রোথ 7.8 প্লাস 1, তাহলে আমরা এই যে 8.8-এর যে ফিগারে আমরা দাঁড়িয়ে আছি, এটা ডবল ডিজিটে পৌঁছানোটা খুব প্রয়োজন। আশা করছি এই যে ত্রৈমাসিক পিরিয়ড চলছে, অর্থাৎ জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, যদি আমরা ডবল ডিজিটে পৌঁছাই 10.0 or 10.5 হোয়াট এভার, মানে আবার বোঝার চেষ্টা করুন, জিডিপি গ্রোথ প্লাস ইনফ্লেশন হতেই পারে, এখানে ইনফ্লেশন 3 হতে পারে, জিডিপি গ্রোথ 8 হতে পারে, হতেই পারে ইনফ্লেশন 2 হতে পারে, জিডিপির গ্রোথ 8 হতে পারে। অর্থাৎ ডাবল ডিজিটে পৌঁছানো প্রায় সম্ভাবনা তৈরি হচ্ছে, এবং বুল মার্কেট তখনই শুরু হয়। এগুলো কি বলুন তো? এগুলো হচ্ছে আপনার টেকনিক্যাল প্যারামিটার বলা হয় এগুলোকে। সুতরাং বুল মার্কেট তৈরির যে প্রক্রিয়া বা যেই পরিস্থিতিতে তৈরি হয়, সমস্ত সম্ভাবনা প্রায় তৈরি হয়েছে।
এবং আমার বিশ্বাস ভারতীয় বাজারে বুল মার্কেট আগামী 40 থেকে 45 দিন অর্থাৎ 1 থেকে 1.5 মাসের মধ্যে আমরা দেখলেও দেখতে পারি ধীরে 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 এন্টার করব। আমি অতীতে যখন বুল মার্কেট থেকে বেয়ার মার্কেটে ঢোকে ঠিক যেভাবে গাইড করেছি আপনারা শিখেছেন এবং প্রচুর রিটার্ন বের করেছেন, আমি এবারেও বেয়ার মার্কেট থেকে বুল মার্কেট কিভাবে ধীরে ধীরে এগোয় বিজ্ঞানসম্মত পদ্ধতিতে আমি অ্যানালিসিসের মাধ্যমে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। সুতরাং এই জিনিসগুলোকে মাথায় রাখতে হবে। মনে রাখবেন এটা কোনো টেকনিক্যাল চার্ট নয়, টেকনিক্যাল প্যারামিটার। টেকনিক্যাল চার্ট আপনাকে কখনোই বলতে পারবে না যে বুল মার্কেট থেকে বেয়ার মার্কেট কিভাবে হয়, বেয়ার মার্কেট থেকে বুল মার্কেট কিভাবে হয়। আপনি টেকনিক্যাল প্যারামিটারকে অ্যানালিসিস করে অ্যাডভান্স লেভেল অ্যানালিসিস ডেলিভার্ড করতে পারেন। সুতরাং এই জিনিসগুলোকে মাথায় রাখতে হবে। আমি আপনাদেরকে যুক্তি সহকারে একটি অথেন্টিক ডেটা এবং তার লজিক কি আছে আমি সেটাকে দেখানোর চেষ্টা করবেন। আশা করি আমার চ্যানেল অথবা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ যারা ব্যবহার করেন অর্থাৎ ফলো করেন তারা খুব ভালোভাবে জানেন যে আমি কিভাবে বিষয়টাকে গাইড করার চেষ্টা করি এবং এফআইআই ডিআইআই এর যে অ্যাক্টিভিটিস, যে সাইকোলজি, সেটাকে কি খুব গভীরভাবে আমি বোঝার চেষ্টা করি। আপনাদেরকে একটা বিষয় দেখাই। আপনারা দেখুন যে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, ইভেন জানুয়ারি, লাগাতার 1, 2, 3, 4, 5, 6, 7 লাগাতার 7 মাসের আমরা এফআইআইকে বেরিয়ে যেতে দেখেছি। অনুরূপভাবে ভারতীয় বাজারে কিন্তু ডিআইআইরা মার্কেটে পয়সাকে ইনফ্লো করিয়েছে। আপনারা একটা জিনিস ভাবুন তো, আপনারা বাজেট পেলেন, আপনারা ট্রেড ডিল পেলেন, আপনারা এত পরিমাণ ডিআইআই এর পয়সা পেলেন, তারপরেও কি ভারতীয় বাজার ওপরে নিয়ে যেতে পেরেছেন? কখনোই সম্ভব নয়। আপনাদেরকে লজিক্যালি বুঝতে হবে বিষয়টা এবং ভাবতে হবে হাওয়ায় উড়ানো কত নয়, ড্রিমল্যান্ডে সব মানে স্বপ্নের দুনিয়াতে হেঁটে বেড়ানোর এটা জগৎ নয়। অবশ্যই মনে রাখবেন ভারতীয় বাজার অথবা বুল মার্কেট বা বেয়ার মার্কেট, মার্কেট তার নিজস্ব সাইকেলে চলে। বড় বড় ইভেন্ট যতই আসুক না কেন, ট্রাম্প ভারতের গলা জড়িয়ে ধরুক, বড় ট্রেড ডিল করে দিক, সম্পূর্ণ ট্যারিফ জিরোতে নেমে আসুক, আমেরিকা ভারতের যুদ্ধ হোক, সেখানে ভারত জিতে যাক, কোনো প্রভাব নেই। প্রভাব একটাই আছে, সেটা নেগেটিভ অথবা পজিটিভ, সেটা টেম্পোরারি কয়েক দিনের জন্য ট্রিগার হিসেবে কাজ করে। আশা করি আপনাদের মনে আছে যে আমি বলেছিলাম যখন 26,000-এর ওপরে নিফটি চলছিল যে নিফটি তার 24,000-এর কাছাকাছি নামতে পারে। কেন বলেছিলাম কথাটা? তার কারণ হচ্ছে যে নিফটি যদি 24,000-এর কাছাকাছি নামে তাহলে একটা অ্যাট্রাকটিভ ভ্যালুয়েশন অথবা ভ্যালুয়েশন রিফ্রেশমেন্ট যাকে বলা হয় সেটা বাজারে তৈরি হবে। সুতরাং এখানে আমরা কি দেখতে পেরেছি? ধারাবাহিকভাবে বাজার 26,200-র কাছ থেকে ভাঙতে 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 25,000-এর কাছাকাছি এসেছে এবং পরের দিন আমরা পেয়েছি বাজেট। বাজেট যেহেতু ভারতীয় বাজারের ফেভারে যায়নি, সুতরাং সেটা একটা নেগেটিভ ট্রিগার হিসেবে কাজ করেছে। 720 পয়েন্ট 30 পয়েন্টের কাছে বাজেটের দিন আমরা নিফটির একটা ফল দেখতে পেয়েছি। তার ফলে কোথায় এসে দাঁড়িয়েছে নিফটি? 24,400 সামথিং। এটাকে আমি বারবার বলছি যে বাজার একটা নেগেটিভ ট্রিগার হিসেবে কাজ করেছে। যদি বাজেট এখানে নাও হতো তাহলেও ধারাবাহিকভাবে আরও 500-700 পয়েন্ট ফল অটোমেটিক্যালি বাজারে আসতো এবং ম্যাক্সিমাম 24,000 যেটা বলেছিলাম বাজার সেখানে 24,443 বা 440-এর কাছাকাছি মিনিমাম লো করেছে। সুতরাং আপনাদেরকে মনে রাখতে হবে এই যে ফেব্রুয়ারিতে এখনও যেটা পজিটিভ দেখছেন, আপনারা দেখুন জানুয়ারি শেষ করে আমরা যদি এখান থেকে আমরা দেখা শুরু করি তাহলে আমরা লাগাতার কি দেখতে পাচ্ছি? এফআইআই তাদের বিক্রিটা ধীরে ধীরে কমিয়েছে, কখনো বাড়িয়েছে, আবার কখনো এফআইআই খুব অ্যাগ্রেসিভলি পজিটিভ হয়েছে, কখনো মার্জিনাল পজিটিভ হয়েছে, আবার কখনো কিছুটা নেগেটিভ হয়েছে, কখনো পজিটিভ হয়েছে। এই যে নেগেটিভ পজিটিভের সাইক্লিং যখন শুরু হয়েছে আপনাদেরকে বুঝে নিতে হবে যে ভারতীয় বাজার একটা ভ্যালুয়েশন রিফ্রেশমেন্টের দিকে যাচ্ছে,
যেখানে এফআইআইরা ধীরে ধীরে ভারতীয় বাজারের দিকে ইন্টারেস্ট দেখাবে এবং আমার বিশ্বাস যে আগামী 1 থেকে 1.5 মাস 2 মাসের মধ্যে পুনরায় ভারতীয় বাজারে এফআইআইরা আবার তাদের পয়সা ইনফ্লো করাবে। এবং একটা জিনিস গুরুত্বপূর্ণ আপনাদেরকে টেকনিক্যাল ট্রিক্স আমি দিয়ে রাখি, দেখবেন যখন লাগাতার 1 2 3 4 5 6 5 থেকে 6 মাস যখন লাগাতার এফআইআই সেল করবে, তখন মনে রাখতে হবে আপনাদের যে আগামী 1 থেকে 2 মাস ঊর্ধ্বে একটা কোয়ার্টারের মধ্যে এফআইআইরা কিন্তু পুনরায় ভারতীয় বাজারে ফিরবে। অতীতের যে কোনো ইতিহাসকে আপনি দেখে নিন, ঠিক এই সাইকেলেই কিন্তু এফআইআই তাদের অ্যাক্টিভিটিস চালাচ্ছে। এখানে আমরা কি দেখেছি, মার্চ, এপ্রিল, মে এবং জুন 1 2 3 4 লাগাতার যখন এফআইআই 4 মাস ছিল, ঠিক তার আগে অর্থাৎ ফেব্রুয়ারি, জানুয়ারি, ডিসেম্বর, অক্টোবর, নভেম্বর, অর্থাৎ শেষ 5 থেকে 6 মাস মানে 2025-এর 2 মাস এবং 24-এর 3 মাস অর্থাৎ 5 মাস লাগাতার এফআইআই এর সেলিং ছিল। এফআইআই 5 থেকে 6 মাস সেলিং এর পরে আপনাদেরকে ধরে নিতে হবে যে আগামী একটা কোয়ার্টারের মধ্যেই তারা ঘুরছে। সুতরাং সমস্ত রকম প্যারামিটারকে যদি বিশ্লেষণ করা যায়, আমি এটুকু আপনাদের আশ্বস্ত করতে পারি বা আমার যেটা অনুমান, আমি যেটা মনে করছি যে ধীরে ধীরে একটা পজিটিভ ভাইব্রেন্স তৈরি করবে। তার মানে এটা নয় যে এফআইআইরা যদি জানুয়ারিতে, মার্চে অথবা এপ্রিলে ফিরে আসে, তার মানে আপনার নিফটি 26,000 থেকে 27,000-এ পৌঁছে যাবে অথবা 28,000-এ পৌঁছে যাবে। আমি বিষয়টা একদম তা বলছি না, কিন্তু একটা কি হবে, পজিটিভ ট্রিগার তৈরি হবে বাজারের জন্য। আপনি দেখবেন যে ভালো রেজাল্ট করার পরেও যখন বাজার পড়ে যাচ্ছে বিভিন্ন কোম্পানিগুলো, যখন পজিটিভ ভাইব্রেন্স তৈরি হবে বা ট্রিগার তৈরি করবে, তখন এই কোম্পানিগুলো একটু ভালো রেজাল্ট পেলেই ধীরে ধীরে করে একদিন দুদিন তারা জাম্প করবে। হয়তো কারেকশন করার পরেও একটা পজিটিভ সেন্টিমেন্টসে দাঁড়িয়ে থাকবে, সেটা 0.6% পজিটিভ হোক, 0.1% পজিটিভ হোক, 0.2% পজিটিভ হোক, কি 1% পজিটিভ হোক, হোয়াট এভার। এইরকমভাবে ধীরে 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 কিন্তু সাইকেল একটা প্রপার ট্র্যাকে চলে আসবে এবং যেখানে কমপ্লিটলি আমরা বুল রানে যেতে পারবো। এবং আপনাদেরকে একটি ইনফরমেশান আমি দিই, 2026 এবং 2027-এর মাঝামাঝি পর্যন্ত ভারতীয় বাজার পুরো এশিয়ান মার্কেটে এবং ওয়ার্ল্ডের সমস্ত বড় কান্ট্রিগুলোর মধ্যে অ্যাট্রাকটিভ ইনভেস্টমেন্টের জায়গা তৈরি করবে। শুধু তাই নয়, আজও যারা গোল্ড সিলভার ইটিএফ নিয়ে ভেবে যাচ্ছেন, আপনারা সতর্ক থাকতে পারেন। কারণ হচ্ছে ইকুইটি এবং কমোডিটি কখনো একসাথে যায় না। 2025-এ যখন ভারতীয় বাজার নেগেটিভ রিটার্ন করেছে বা ডিটোরিয়েট করেছে বা বেয়ার মার্কেটের মধ্যে ছিল, তখন কিন্তু গোল্ড সিলভার অর্থাৎ বুলিয়ান মার্কেট কিন্তু তার সর্বোচ্চ পারফরমেন্স দেখিয়েছে এবং হিস্টোরিক্যাল পারফরমেন্স দেখিয়েছে। তারা একটা হিস্টোরিক্যাল টাচ আপ লেভেল দিয়েছে। সুতরাং মাথায় রাখতে হবে, গোল্ড সিলভারে পুনরায় ক্র্যাশ আসবে এবং গোল্ড সিলভার কিন্তু একটা দীর্ঘ সময়ের জন্য, দীর্ঘ কয়েক বছরের জন্য কিন্তু তাদের এটিএইচ অর্থাৎ অল টাইম হাই যেটা করেছে সেই লেভেলকে টাচ করতে পারবে না। আমি আমার ব্যক্তিগত অনুমান থেকে বলছি। সুতরাং সতর্ক থাকবেন। আজকে যারা ভারতীয় বাজার থেকে পয়সা বের করে নিয়ে ক্রিপ্টোতে রেখেছিল, কমোডিটিতে রেখেছিল বা বিভিন্ন জায়গাতে রেখেছিল, তাদের মাথায় হাত। তার কারণ হলো তারা একাধিক লস করে ফেলেছে। তারা ইউফোরিয়াতে পড়ে, আমি বারবার যেটাকে বলার চেষ্টা করি যে এই হয়তো মিস হয়ে যাবে, এই হয়তো মিস হয়ে যাবে, এই তাড়না থেকে কিন্তু তারা লোকসানে আছে। এবং ভারতীয় বাজারের কিন্তু প্রপার যারা ইনভেস্টার, যারা ইনভেস্টমেন্ট মেন্টালিটিতে থাকেন বা যারা ইনভেস্ট করে পয়সা কামাতে চান, হতে পারে সেটা 20%, 25%, 30%, 50%, হোয়াট এভার, তারা কিন্তু ভারতীয় বাজারে যারা টিকে আছে তারাই কিন্তু পয়সা কামাবে। আর যারাই এই হাইপার রিজনের মধ্যে রয়েছেন তারা কিন্তু ভারতীয় বাজারে লস করবেন। সুতরাং আমরা একটা ঐতিহাসিক মুভমেন্টের দৌড়গোড়ায় দাঁড়িয়ে আছি। আশা করা যায় আপনারা মনে রাখবেন। এবং আমি পুনরায় আবার বলছি, মার্ক মাই ওয়ার্ড, নিফটি স্মল ক্যাপ 250 ইন্ডেক্স তার বটমের কাছাকাছি জায়গায় পৌঁছেছে অথবা বটম তৈরি করেছে। আমরা ধীরে ধীরে এই জায়গা থেকে স্মল ক্যাপ ইন্ডেক্সে অ্যাকুমুলেশন
করতেই পারি। আমি আপনাদেরকে স্ক্রিনারের মাধ্যমে কিছু গুরুত্বপূর্ণ জিনিস দেখানোর চেষ্টা করব। আপনারা যদি এই screener.in এটা আমি যেটা দেখাচ্ছি এটা যদি ফলো করেন তাহলে আশা করি বুঝতে পারবেন যে এখানে গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় আমি যেটা দেখানোর চেষ্টা করছি অথবা কিছুক্ষণ আগে যেটা বললাম। এখানে কি দেখতে পাচ্ছেন আপনারা? নিফটি স্মল ক্যাপ 250। এখানে কয়েকটি বিষয় আমরা দেখব। এটা নিফটি স্মল ক্যাপ 250-র 5 বছরের একটা চার্টকে আমি দেখাচ্ছি। এখানে আপনি যদি ফলো করেন যে আমি বারবার ভ্যালুয়েশনের কথা বলি, দীর্ঘ সময় তো আমরা বেয়ার ফেসের মধ্যে রয়েছি, তাহলে এখন ভ্যালুয়েশন সকলের প্রশ্ন যে ভ্যালুয়েশন ঠিক কোন জায়গাতে দাঁড়িয়ে আছে। অথবা আমি যেটা অ্যাকুমুলেশনের কথা বললাম যে অ্যাকুমুলেশন পিরিয়ডটা যে আমি স্টার্ট করার জন্য বলছি যে আপনারা ধীরে ধীরে স্টকে অ্যাকুমুলেশন করতে পারেন, তাহলে সেটা কোন জায়গাতে দাঁড়িয়ে আছে। দেখুন এই মুহূর্তে যদি আমরা ফলো করি যে ইন্ডেক্স অর্থাৎ নিফটি স্মল ক্যাপ 250-র যে ভ্যালুয়েশন সেটা অ্যাপ্রক্সিমেট 3.4 আমরা যেটা দেখতে পাচ্ছেন। মিডিয়ান ইন্ডেক্স হচ্ছে 3.6 অর্থাৎ 3.4-এ এখন দাঁড়িয়ে আছে। অতীতে আমরা কি দেখতে পেয়েছি, অর্থাৎ মার্চের ফার্স্ট উইকে যখন আমরা একটা কারেকশান হওয়ার পরে যখন বাজারে দেখতে পেয়েছিলাম যে একটা এফআইআইদের রিকভারি মতলব এফআইআইদের ইনফ্লো দিয়ে একটা রিকভারি স্টার্ট হয়েছিল, অর্থাৎ এইখান থেকে যখন এরকম জায়গা পর্যন্ত পৌঁছেছিল কি দেখতে পেয়েছি যে 3.2 অর্থাৎ অ্যাট্রাকটিভ ভ্যালুয়েশনের মধ্যে দিয়ে বাজার পুনরায় একটা রিকভারি শুরু করেছিল। তাহলে এখানে প্রশ্ন হতেই পারে যে কেন তাহলে এখান থেকে কন্টিনিউ উপরে গেল না। মনে রাখতে হবে যে আমাদের বেয়ার ফেস শুরু হয়েছিল সেপ্টেম্বর 27, 2024 থেকে, অর্থাৎ যখন বেয়ার ফেস শুরু হবে কমসে কম সেটা 1 থেকে 1.5 বছর চলবেই, ম্যাক্সিমাম কতদিন চলবে সেটা বলাটা অসম্ভব। সুতরাং এই পিরিয়ডে যখন আমরা অ্যাট্রাকটিভ ভ্যালুয়েশন পেয়েছিলাম তার মানে এটা বোঝাতে কখনোই চায় না যে বাজার এখান থেকে পুনরায় বুল মার্কেট স্টার্ট করছে। অর্থাৎ এটা আমরা ধরতে পারি যে বাজার এইখান থেকে একটা ভালো রিকভারি নিতে পারে। সুতরাং লাগাতার 4 মাসের আমরা একটা যখন বটম ক্রিয়েট হয়েছিল 22,000-এর এবং এফআইআই ইনফ্লো শুরু হয়েছিল, লাগাতার 4 মাসের এফআইআই ইনফ্লো দিয়ে কিন্তু 22,000 থেকে বাজার অলমোস্ট 2.5 থেকে 3,000 পয়েন্ট কিন্তু ওপরে গেছিল 25,000-এর কাছাকাছি, 25,500-এর কাছাকাছি। এবং আপনাদেরকে অতীতে আমি দেখানোর চেষ্টা করি যখন আমরা 2023-এর বুল মার্কেটে ছিলাম ভ্যালুয়েশন কোন জায়গাতে ছিল আপনারা ফলো করুন। ইন্ডেক্সের যে প্রাইস টু বুক ভ্যালু রেশিও যেটা ছিল সেটা 3-এর কাছাকাছি ছিল এবং বেয়ার মার্কেট শেষ করেছি কবে? 2024 সালের সেপ্টেম্বর মাসে, সেপ্টেম্বরের কাছাকাছি। একদম অথেন্টিক ডেটা দিয়ে যে আপনাদের বোঝানোর চেষ্টা করছি, আপনারা বোঝার চেষ্টা করুন। সেখানে কত ছিল? 4.6 অর্থাৎ পয়েন্ট মানে অর্থাৎ 3 থেকে 4.6 অর্থাৎ 1.6% কিন্তু আমরা একটা জাম্প এখানে বা একটা হাই আপ দেখতে পেয়েছি। এখন যখন 3.4-এর কাছাকাছি দাঁড়িয়ে আছি, যদি কিছুটা নামেও তাতে আহামরি খুব একটা ক্ষতি পোর্টফোলিওতে হবে না, কিন্তু আমি মনে করি এই জায়গা থেকে অ্যাকুমুলেশন স্টার্ট করাটা প্রয়োজন আছে। আপনাদেরকে কিছু স্টক আমি দেখানোর চেষ্টা করব। কিছু স্টক যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন যে কিভাবে বাজার ভালো স্টকের রেজাল্টকেও একটা পীড়া দিচ্ছে, বা আমি যেটা বলে থাকি বারবার যে স্লো পয়জনের মতো আপনার পোর্টফোলিওকে ড্র্যাগ করছে। আপনাদেরকে একটি স্টক দেখাই, অতীতে আমি বহুবার যেটাতে কাজ করেছি এবং মাল্টি ব্যাগারে যেটা আমরা এখনো পর্যন্ত হোল্ড করে চলেছি, সেটা হচ্ছে ইন্টারাজ বিল্ডিং সলিউশন। ইন্টারাজ বিল্ডিং সলিউশন আপনারা যদি ইন্টারাজ বিল্ডিং সলিউশন আপনারা যদি এই স্টকটাকে দেখেন দেখবেন যে একটা এক্সেপশনাল রিটার্ন আমরা এই স্টকে দেখতে পেয়েছি। এই স্টক কিসের কাজ করে না, এরা প্রি ইঞ্জিনিয়ার্ড বিল্ডিং সেকশনে কাজ করে। আমি ফার্স্ট পিক করেছিলাম এই স্টককে 2024 সালের একদম দেওয়ালির টাইমে, সেপ্টেম্বর মাসের আশেপাশে, যখন 1287-1300 টাকা প্রাইস চলছিল।
ঠিক ওই রকম পিরিয়ডে আমি স্টককে পিক করেছিলাম। আপনাদেরকে একটু দেখাই, 2000 অক্টোবর, ঠিক এই রকম জায়গাতে আমরা স্টককে পিক করেছিলাম। অর্থাৎ এই জায়গা থেকে আমরা লাগাতার কোথায় যেতে পেরেছি, 2600-র কাছাকাছি। কিন্তু আপনারা যদি দেখেন, স্টক এক্সেপশনাল রিটার্ন করাচ্ছে, কিন্তু দীর্ঘ একটা এত বড় বেয়ার মার্কেটে কিন্তু স্টক কন্টিনিউ কিন্তু আন্ডার পারফর্ম করছে লাগাতার ভালো ফলের পরেও। এটা যদি আজ বুল মার্কেটে থাকতো, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি যে এর থেকে রিটার্ন অনেক ভালো হতো। এবং আমি বর্তমানে এই স্টকের কিছু আপনাদেরকে পরিস্থিতি দেখাবো যেটা খুব ভালো পজিশনে দাঁড়িয়ে আছে। আপনারা যদি ফলো করেন, দেখুন কিভাবে লাগাতার গ্রোথ করেছে স্টক। সেপ্টেম্বরে তাদের সেলস গ্রোথ দেখুন, ডিসেম্বরে দেখুন, এবং এই কোয়ার্টারেও আশা রাখছি গ্রোথ হবে। অপারেটিং প্রফিট দেখুন, লাগাতার কিন্তু প্রফিট গ্রোথ করেছে। ওপিএম, অপারেটিভ প্রফিট মার্জিন, যেটাকে আমি বলছি, যে দেখুন গত এত কিছুর পরেও বাজার কিন্তু নিজেকে স্টেবল রেখেছে এই স্টকে। মার্চে যেখানে 11% ছিল, তার আগে 10 ছিল, তার আগে 8 ছিল, লাগাতার কিন্তু স্টক ইমপ্রুভ করেছে। ঠিক আছে, সেইখানে দাঁড়িয়ে এত ডাউন ট্রেন্ডের পরেও কিন্তু বাজার 32-37, অর্থাৎ স্টক খুব ভালো পজিশনে রয়েছে। এবং এবারেও আশা করছি রেজাল্ট খুব ভালো হওয়ার পরে স্টক একটা ভালো মুভমেন্ট দেবে। শুধু এই স্টক নয়, আপনারা যদি নেট প্রফিটও ফলো করেন, দেখুন 17 ছিল, 81 ছিল, 86 হয়েছে, 108 থেকে 137। ঠিক আছে, সুতরাং এই স্টকের ক্ষেত্রে আমরা অতীতে যাই কিছু মানে একটা পজ মুভমেন্ট দেখেছি না কেন, ভবিষ্যতে একটা এক্সেপশনাল রিটার্ন আমরা এটা থেকে দেখতে পারি। অনেকে দেখবেন যে হাওয়ায় ভেসে স্টক নেওয়ার চেষ্টা করে। কেন? আমি বারবার যেটা বলে থাকি যে কোনো একবার বুল রানে কোনো স্টক যদি ভালো পারফর্ম বা মাল্টিব্যাগার রিটার্ন দিয়ে দেয়, তাহলে আপনাদের মনে রাখতে হবে পরবর্তী বুল রানে সেই স্টকের মানে পারফর্ম করার ক্ষমতা অনেক কমে যায়, এবং সেই জিনিসটাই কিন্তু এই স্টকে হয়েছে। কিন্তু অনেকে এটাই বুঝতে চায় না। তো কি করা যাবে বলুন? যারা শিখতে চায় না, তো এইখানে দাঁড়িয়ে বিভিন্ন স্টকের যে মানে আমি কথা বলে থাকি, সুতরাং সেখানে যারা শিখতে চায় তাদেরকে শেখানো যেতে পারে। কিন্তু আপনাদেরকে আরেকটি স্টক আমি দেখাবো, সেটা হচ্ছে স্ট্যালিয়ন ইন্ডিয়া ফ্লোরোকেমিক্যাল। এই স্টক আমরা যখন 185-200 রেঞ্জে যখন আমি এই স্টককে দিয়েছিলাম, কি দেখতে পেয়েছিলাম যে একটা খুব শর্ট পিরিয়ডের মধ্যে একটা ম্যাসিভ গ্রোথ নিয়েছিল এবং 400-র উপরে গেছিল। অর্থাৎ খুব শর্ট পিরিয়ডের মধ্যে 100 থেকে 120% রিটার্ন আমরা এখানে দেখতে পেয়েছি। কিন্তু তারপরে কি হয়েছে, স্টকে লাগাতার একটা ফল এসেছে। এই স্টকটা যে ফান্ডামেন্টালি খারাপ এমনটা কিন্তু নয়। ফল আসার মূল কারণ ছিল প্রমোটার তাদের শেয়ার সেল করেছে। দেখুন, প্রমোটারদের শেয়ার বিভিন্ন কারণে সেল হয়ে থাকে। এখানে যে কারণটা ছিল, এই কোম্পানি এআই এর যে আগামী দিনে একটা বুমিং মার্কেট ইন্ডিয়াতে আসতে চলেছে, এই কোম্পানি কিন্তু এআই রিলেটেড যে ডেটা সেন্টার, সেখানে যে হিলিয়াম গ্যাসের প্রয়োজন হয়, ডেটা সেন্টার রিলেটেড গ্যাসের, এছাড়াও ফ্রিজ, এসি থেকে শুরু করে অনেক কিছু যে গ্যাস রিলেটেড, যারা হিলিয়াম গ্যাস ব্লেন্ডিংয়ের কাজ যারা করে, সেই কাজ কিন্তু সেই বিজনেস কিন্তু এরা করে। এদের টার্ন অ্যারাউন্ড স্টোরি খুব ভালো, এবং আমি আশা রাখছি যে খুব তাড়াতাড়ি এই শেয়ার একটা মাল্টিব্যাগার রিটার্ন দেবে আগামী বুল রানে। যদিও যদি লং টার্ম প্রসপেক্টিভে ভাবা যায়, এই স্টক একটা ম্যাসিভ রিটার্ন আমরা দেখতে পারি। যদিও এখন আন্ডার পারফর্ম করছে, তার কারণ হলো যে এই স্টক রাজস্থানের বেলওয়ারা যেই জায়গাতে মানে তাদের নতুন প্রজেক্ট চালাচ্ছে, সেইখানে দাঁড়িয়ে এদের প্রচুর পরিমাণ ফান্ডের প্রয়োজন। তারা প্রথমে প্রমোটার শেয়ার সেল করে নিজেদের পয়সা নিজেরাই ইনভেস্ট করেছে, এখন আবার পুনরায় রাইট ইস্যু করছে, অর্থাৎ বাজার থেকে
ডিসকাউন্টেড প্রাইসে শেয়ার দিয়ে পুনরায় কিন্তু তারা ফান্ড রেজ করছে এবং তারা সেটা প্রজেক্টে খরচা করবে। এই স্টকে আমরা মুভমেন্ট দেখতে পারবো। আমি যেটা মনে করছি যে এই বছরের শেষের দিক থেকে নভেম্বর, ডিসেম্বর কি অক্টোবর ওই রকম পিরিয়ডে আমরা এই স্টকে কিন্তু একটা র্যাপিড গ্রোথ দেখতে পারবো। সিরিজ অফ আপার সার্কিট আমরা কিন্তু সেই সময়তে দেখতে পারবো বলে এটা আমার অনুমান। সুতরাং এই যে পিরিয়ড 7-8 মাসের যদি বিজনেস টার্ন অ্যারাউন্ড স্টোরি আপনারা বোঝার চেষ্টা করেন বা যদি কনফিডেন্সের সাথে এই স্টককে অ্যানালিসিস করেন, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি যে আগামী দিনে হয়তো খুব ভালো রিটার্ন আমরা এর থেকে পেতে পারি। আপনাদেরকে কিছু ফেলিওর স্টোরি নিয়ে বলবো। তো সেইখানে কোথায় গেল স্টকটা? তো সুতরাং এই যে বিষয়গুলো, এই বিষয়গুলোতে আপনাদেরকে মাথায় রাখতে হবে। আপনাদেরকে যেটা বলছিলাম যে ফেলিওর স্টোরি নিয়ে বলবো। রেফেক্স নিয়ে কিছু বলি। রেফেক্স হচ্ছে গতবারের আমাদের দেওয়া স্টক, যেখানে আমরা মাল্টি ব্যাগার রিটার্ন আমরা জেনারেট করতে পেরেছিলাম। রেফেক্সকে ঠিক 165-60 এরকম লেভেলে আমরা পিক করেছিলাম, কিন্তু খুব অল্প পিরিয়ডের মধ্যে রেফেক্স থেকে আমরা একটা ভালো রিটার্ন জেনারেট করে কিন্তু বেরিয়ে গেছিলাম যখন মার্কেট তার সাইকেল চেঞ্জ করে। তো সুতরাং এই জিনিসগুলোকে কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে। আপনারা যদি দেখেন এই রেফেক্স একটা দীর্ঘ 2-2.5 বছরের টাইম নিয়ে কিন্তু একটা তাদের যে বেয়ার ফেজের মধ্যে রয়েছে বা বাজার কিন্তু ডিটোরিয়েট করছে, বা যেইবার একবার মাল্টিব্যাগার রিটার্ন হয়ে গেল তারপরে কিন্তু এই স্টক তার নিজের যে স্ট্রেংথ সেটা দেখাতে কিন্তু টাইম নেবে। সুতরাং আরেকটি স্টকের কথা বলি, যেমন ডিকসন টেকনোলজি। আমি একাধিক লোককে দেখেছি যারা ডিকসনে খুব ভালো রিটার্ন পেয়েছেন এবং একটা ব্যাড ইনভেস্টমেন্ট করে ফেসেও গেছেন। যদি ডিকসনকে দেখা যায়, আমরা ডিকসনেও কাজ করেছি কিন্তু খুব কম রেঞ্জে, তারপরেও স্টক খুব ভালো রিটার্ন দিয়েছে। 17,000 18,000 পর্যন্ত স্টক গেছে, 18,000-এর অনেক ওপরেও গেছে। কিন্তু আমরা ডিকসনে কিন্তু তারপরে আর কখনো ঢোকার চেষ্টা করিনি। কেন করিনি? আমরা সবসময় একটা লজিক্যাল পয়েন্ট অফ ভিউ নিয়ে কিন্তু চলার চেষ্টা করি। এর কারণ হলো, যদি আমরা এই 15,000 বা 18,000 রেঞ্জে ফেসে যেতাম তাহলে কিন্তু একটা দীর্ঘ সময় আমাদের কিন্তু ডিকসনে পয়সা ফেসে থাকতো। তো আমরা কিন্তু সেই জিনিসটা করিনি। সুতরাং এটাকে ভাবতে হবে যে কোনো একবার বুল রানে যদি কখনো স্টক মাল্টিব্যাগার রিটার্ন দিয়ে দেয় সেটাকে অ্যাভয়েড করা অবশ্যই প্রয়োজন। এক্সেপ্ট কুপিডে আমরা ভালো রিটার্ন বের করেছি, তারপরেও সেই স্টক কিন্তু মাল্টিব্যাগার রিটার্ন দিয়েছে। সো আজকের যা ছিল টপিক সেগুলো নিয়ে আশা করি আলোচনা করলাম, কিছু ইনফরমেশান তুলে ধরার চেষ্টা করলাম। আপনারা ভালোভাবে বোঝার চেষ্টা করবেন, শেখার চেষ্টা করবেন, শিখে মার্কেটে ইনভেস্ট করুন। আমার যে এই ইউটিউব ভিডিও, এটা কোনো বাই সেল হোল্ড রিকমেন্ডেশন নয়, কোনো ইনফ্লুয়েন্স নয়, এটা সম্পূর্ণ এডুকেশন পারপাসে তৈরি করা। আপনারা চাইলে এটা আপনাদের কলিগকে শেয়ার করতে পারেন, আমার ইনফরমেশানগুলোকে ফলো করতে পারেন। আপনারা একে অপরকে আমার ইউটিউব চ্যানেল ফলো করতে বলতে পারেন, এবং যদি ভালো লাগে সঙ্গে থাকুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন। আশা করছি আগামীতে নতুন কিছু ভিডিও বা টপিক নিয়ে আলোচনা করব। সো ধন্যবাদ সকলকে।